এর মধ্যে তুমি ফাংশনটা বের করবা। তাইলে এখন তোমার এখান থেকে তাহলে 2.5 যেটা, তাহলে 2.5 মানে কি 2 এবং 3 এর মধ্যে যে ইন্টারভ্যালে যে স্প্লাইনটা তুমি পেয়েছো এটার জন্য তুমি দিবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এই মিঠু তুমি আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? আর আমার না, তোমার জি স্যার। কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? স্যার আমার কোশ্চেনটা ছিল যে স্যার আমরা তো বের করি হচ্ছে M1 M2 এগুলার ভ্যালু, আমরা তো স্যার A1 A2 এগুলো বের করি না স্যার। স্যার তাহলে কি আবার A1 থেকে M1 থেকে A1 এর ভ্যালু গুলো বের করে দেন এখানে বসাইতে হবে? এখন যদি তোমাকে স্পেসিফিক, তাহলে তুমি এটা কিভাবে, তোমাকে যদি ফাংশনাল কোনো ভ্যালু যদি বের করতে বলা হয়, মানে স্প্লাইনের একটা মান যদি, একটা স্পেসিফিক মান যদি বের করতে বলা হয়, তাহলে তো তোমাকে তুমি যে কিউবিক ফাংশনটা যেটা ডিরাইভ করেছো, হ্যাঁ, আহ, তখন তো তোমাকে এটা বের করতে হবে, কারণ এটা তো তুমি এমটা তুমি বের করলা। এম বের করা মানে হচ্ছে তুমি অলরেডি ধরো সেকেন্ড ডেরিভেটিভের মানটা তুমি পেয়েছো। পাওয়ার পরে তুমি এখন যদি একটা নির্দিষ্ট, যেমন এটা প্রশ্নটা ছিল কি ফাইন্ড দ্য ফাংশন অফ 2.5, তাহলে ফাংশনটা তোমাকে ডিফাইন করতে হবে যে আমরা এখানে একটা কিউবিক ফাংশন, আমরা ফর এক্সাম্পল এটা ছিল আমাদের কিউবিক স্প্লাইন ফাংশন। তাহলে এখন এখানের মধ্যে হুট করে তো তুমি আর 2.5 এ যেতে পারবে না, কারণ তোমাকে ধরো ইনিশিয়ালি একটা থেকে একটা ইন্টারভ্যালের মধ্যে তোমাকে যেতে হবে। সো এখানের মধ্যে থেকে তুমি যদি এটাকে ভাগ করে দাও, তাহলে প্রত্যেকটার জন্য তুমি আলাদা আলাদা A0, প্রথমটার জন্য A0 B0 C0 এরকম পাবা। দ্বিতীয়টার জন্য মানে দ্বিতীয় স্প্লাইনের জন্য, হ্যাঁ, সেখানের মধ্যে A1 B1 C1 পাবা, আবার একই রকম ভাবে A2 B2 C2 পাবা। দেন তুমি এখান থেকে এই মানগুলো বের করার পরে না তুমি এখান থেকে ফাংশনটা বের করতে পারবে। তুমি প্রবলেমটা কি সলভ করেছো? স্যার ওখানে সলভ করার সময় স্যার আমি একটা তো জায়গায় দেখছিলাম যে f(x) এর ডিরেক্ট একটা ভ্যালু বসায় দিয়েছে, এখন স্যার ওটা কোত্থেকে পাইছে আমি এটাই বুঝতেছিলাম না। স্যার তাহলে না আমরা তুমি, সবগুলা প্রসেস অনুযায়ী হ্যাঁ, স্যার তুমি তাহলে A1। এই প্রসেসটা আমার কাছে ভালো লাগছে, অন্য জায়গার মধ্যেও আছে, তো আমি এটা দীর্ঘদিন ধরে আমার এই মেথডটাই আমি মানে স্টুডেন্টদেরকে ফলো করার জন্য বলছি। তুমি এটা দেখতে পারো, আর যদি এর চেয়ে ভালো কোনো প্রসেস, ইজি প্রসেস থাকে সেটাও দেখো, অসুবিধা নেই। এভাবে করলে আর কি স্যার এটা অনেক বড় হয়ে যাবে তো স্যার, A1 B1 C1 এগুলা বের করতে হবে তো স্যার। তাহলে এবং স্যার কোনো তাহলে তুমি জেনারেলাইজ ফাংশন, অন্য জায়গার মধ্যে তো তোমাকে তো মান বের করতে হবে, কনস্ট্যান্টের মান বের করতে হবে না? স্যার ওখানে শুধু M1 M2 এগুলোর ভ্যালু পাইলে স্যার হয়ে যাচ্ছে। তো এখানে যদি হয় তাহলে এটার জন্য হবে না কেন? স্যার এটার জন্য হবে স্যার, এখানে হচ্ছে স্যার এখানে হচ্ছে A1 A0 B0 C0 D0 এগুলো নির্ণয় করতে হচ্ছে আর কি স্যার, M1 M2 থেকে। হ্যাঁ, আর ওটা হচ্ছে স্যার আমরা শুধু M1 M2 গুলা পাওয়ার পরে ডিরেক্ট একটা ফর্মুলাতে বসাই হচ্ছে f(x) টা পেয়ে যাচ্ছি, এরকম একটা স্যার আমি আচ্ছা আচ্ছা। দেখছিলাম। মানে এখানে হচ্ছে স্যার লেন্দি হয়ে যাচ্ছে, A0 B0 C0 D0 এগুলো বের করতে হচ্ছে আর কি স্যার, তাহলে প্রসেসিংটা অনেক বড় হয়ে যাচ্ছে স্যার। মানে চাচ্ছে আর কি কোনো জেনারেলাইজ ফর্ম আছে কিনা f(x) এর, যেখানে হচ্ছে যা শুধু আমরা M1 M2 এগুলোর ভ্যালুটা বের করব, দেন হচ্ছে f(x) এর ডিরেক্ট বসাই দিব, f(x) এর একটা জেনারেলাইজ ফর্মুলা থাকবে, দেন হচ্ছে জাস্ট ডিরেক্ট আমাদের ক্যালকুলেশনটা বের করে দিবে আর কি। হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো যেটা কনভেনিয়েন্ট হয় সেটা। এখন এই প্রবলেম গুলো সবাই একটু স্ন্যাপ তুলে নাও তো, নিজেরা একটু ট্রাই করবা। নিয়েছো? জি স্যার। জি স্যার। এই প্রবলেম গুলো নিজেরা একটু সলভ করে দেখবা, যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এন্ড দিস ওয়ান অলসো, এটা আমি নতুন অ্যাড করেছি আজকে। আমি তোমাদের জন্য স্লাইড তৈরি করতে গিয়ে এখন আমি চিন্তা করলাম যে দুই একটা প্রবলেম একটু নতুন অ্যাড করা হোক। এটা স্পেশালি এটা একটু চেষ্টা করবা। ওকে, তারপরে কিছু অ্যাডভান্টেজ আছে আর তারপরে ডিসঅ্যাডভান্টেজ আছে। নর্মালি আমরা হচ্ছে একটা কিউবিক পলিনোমিয়াল আমরা ইউজ করি, হ্যাঁ, আর এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা ফাংশন, এবং এটা মোটামুটি সবচেয়ে ভালো বেনিফিট হচ্ছে এটাকে পিস ওয়াইজলি এটাকে ডিফাইন করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে মোর ইম্পর্টেন্স স্প্লাইন ইন্টারপোলেশনের জন্য।
আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিরাইভেটিভ টেস্ট দিয়ে ওটাকে বের করা যায় না, অনেক সময় ক্যালকুলেশন অনেক বড় হয়। মোটামুটি আমাদের এগুলো বিশেষ করে এই প্রবলেম গুলো একটু আমাদের দেখতে হবে, ঠিক আছে। অনেক সময় ওই যে অনেকে আবার ম্যাথ ল্যাব দিয়ে করা যায়, এগুলো নিজেরা একটু আহ, দেখতে পারো আর কি, যদি সম্ভব হয়। আচ্ছা, আহ আমরা পরের টপিকে একটু যাই। পরের টপিক হয়তো তোমাদের কাছে এটা পরিচিত মনে হতে পারে। আহ, আহ, সেটা হচ্ছে আমাদের এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যখন আমরা নিউমারিক্যাল সলিউশন যখন আমরা বের করি, হ্যাঁ, আমরা এগুলা ইতিমধ্যেই অনেক জায়গায় আমরা পড়ে আসছি। সুতরাং এটার জন্য খুব বেশি আহ আহ, সমস্যা আমার মনে হয় আমাদের করতে হবে না, যেহেতু আমরা অলরেডি ধরো আমাদের লিনিয়ার অ্যালজেব্রায় আমরা পড়ে আসছি, তারপরে আমরা অ্যালজেব্রাতেও পড়ে আসছি। সো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের জন্য আমাদের নর্মালি বেসিক আইডিয়াটা হচ্ছে যে আমাদের সলিউশনটা কনসিস্টেন্ট কিনা, অর্থাৎ সলিউশনটা পাওয়া যাবে কিনা সেটা আমরা একটু দেখি। অনেক সময় দেখা যায় যে এটা কনসিস্টেন্ট বলি, আরেকটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, তাই না? কনসিস্টেন্ট মানে হচ্ছে সলিউশন পাওয়া যাবে। তাহলে যদি সলিউশন পাওয়া যায়, তাহলে কয় রকমের সলিউশন পাওয়া যাবে? সলিউশন যদি পাওয়া যায়, তাহলে মোটামুটি আমরা বলি যে ইউনিক সলিউশন হবে, অথবা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাওয়া যাবে। আর ইনকনসিস্টেন্ট যদি হয়, নো সলিউশন, কোনো সলিউশন পাওয়া যাবে না। ঠিক আছে তো না? আচ্ছা, তাহলে আমাদের এইটা এই আমাদের লিনিয়ার অ্যালজেব্রা অলরেডি আমাদের আইডিয়া আছে যে কখন আমরা ইউনিক সলিউশন পাই আর কখন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাই। এটা কে বলতে পারবে? এই যে তোমাদের সাথে অন্যরা কেউ কিছু বলো, ওই যে কি বলে, তানিম আছো নাকি? জি স্যার, আছি। হ্যাঁ তানিম, বলো তো আমাদের এই যে কখন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাওয়া যাবে, এটা তোমরা লিনিয়ার অ্যালজেব্রা করে আসছো। জি স্যার, যখন হচ্ছে যে আমাদের ভেরিয়েবল মানে হচ্ছে আমাদের ভ্যালু থেকে হচ্ছে যে ভেরিয়েবলটা কম থাকে। ভ্যালু থেকে তো ভেরিয়েবল, স্যার বুঝলাম না কথাটা। মানে স্যার আমাদের মানে হচ্ছে নন ভ্যালু কম থাকে, মনে করেন 4টা ভেরিয়েবল আছে বাট আমাদের নন ভ্যালু আছে 3টা, তখন হচ্ছে আমরা ইনফাইনাইট মেনি সলিউশন ইউজ ভেরিয়েবল আর করি। নন ভ্যালুর মধ্যে পার্থক্য কি? মিঠু বলো, ভেরিয়েবল আর নন ভ্যালু তুমি এটা তো এটা কি বোঝাচ্ছ? মিঠু বলো, এটা কখন হচ্ছে আমাদের, হ্যাঁ, লিনিয়ারলি স্যার ডিপেন্ডেন্ট হইলে আর কি, ইকুয়েশন গুলা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হইলে হচ্ছে আমরা ইনফিনিটলি মেনি সলিউশন পাবো। ডিপেন্ডেন্ট কখন হবে? হ্যাঁ, স্যার স্যার ডিপেন্ডেন্ট হবে স্যার একটা ইকুয়েশনকে যদি আরেকটা ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করা যায় আর কি, একটা আরেকটা মাল্টিপল হইলে। আচ্ছা, হ্যাঁ, ধরো সেই হচ্ছে ক্ষেত্রে তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের মানে সহজভাবে বলো কথাটা, আমরা যদি স্যার হচ্ছে নাম্বার তাহলে অফ মানে ইকুয়েশন ভেরিয়েবলটা থেকে যদি স্যার যদি আমাদের নাম্বার অফ আননোন যদি বেশি হয়, নাম্বার অফ জি স্যার ইকুয়েশন থেকে, আমি বারবার বলতেছিল নাম্বার অফ কি জানি, আননোন, নাম্বার অফ নোন, এটা না, একটা হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন। যেমন ধরো আমাদের এখানে এই যে ইয়েগুলো, আমার তিনটা এক্সাম্পল আছে, যে এখানে দেখা যাচ্ছে আমার নাম্বার অফ, আমার কার্য দেখা যাচ্ছে, জি স্যার। আমার জি স্যার কার্য দেখতে পাচ্ছ তো না? যেমন ইউনিক সলিউশনের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত নাম্বার অফ ইকুয়েশন এবং নাম্বার অফ আননোন, নাম্বার অফ আননোন বলতে আমরা এক্স ওয়াই জেড বোঝাচ্ছি, যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ সলিউশন যেটা, সেটা হচ্ছে আমাদের ইউনিক সলিউশন পাওয়া যায়। আরেকটা হচ্ছে যে নর্মালি আমাদের যদি নাম্বার অফ আননোন নাম্বার অফ ইকুয়েশন থেকে যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল আমাদের তিনটা আননোন আছে, আমাদের ইকুয়েশন হচ্ছে দুইটা অথবা একটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা করি কি, একটা ফ্রি ভেরিয়েবল আমরা কনসিডার করি। আমরা লিনিয়ার অ্যালজেব্রায় আমরা কনসিডার করে আসছি অলরেডি, তাই না? ফ্রি ভেরিয়েবল তোমরা পেয়েছো? জি স্যার। জি স্যার, ফ্রি বের করছি। জি স্যার হ্যাঁ। সো ওই যে ফ্রি ভেরিয়েবল যখন কনসিডার করা হয়, ফ্রি ভেরিয়েবল মানে যেমন ধরো আমার এখানে এক্স ওয়াই জেড একটা ইকুয়েশন আছে, তখন আমাদের ইকুয়েশনে একটা আননোন হচ্ছে তিনটা, তাহলে ফ্রি ভেরিয়েবলের সংখ্যা হবে কয়টা?
ইকুয়েশন একটা, আননোন তিনটা, তাহলে ফ্রি ভেরিয়েবল কয়টা হবে? কয়টা হবে বলো, কে পারে? একটা ইকুয়েশন আছে, তিনটা আননোন আছে, তাহলে ফ্রি ভেরিয়েবল কয়টা পাওয়া যাবে? 2টা। দুইটা, অর্থাৎ নাম্বার অফ আননোন থেকে নাম্বার অফ ইকুয়েশন বাদ দেওয়া হলে সেটা। সো এই তখন আমরা এই যে ফ্রি ভেরিয়েবল যখন ধরি তখন হচ্ছে সলিউশন গুলো অনেকগুলো আসতে পারে, দ্যাটস কল্ড দ্য ইনফাইনাইট নাম্বার সলিউশন। সো এটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে যে আমরা নিউমারিক্যালিও এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন আমরা বের করতে পারি। সো এটার জন্য একটাকে আমরা বলি, সাধারণত সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে একটাকে আমরা বলি ডিরেক্ট মেথড, আর একটাকে আমরা বলি ইটারেটিভ মেথড। ওকে, তাহলে ডিরেক্ট মেথড কি আর ইটারেটিভ মেথড কি? ডিরেক্ট মেথড হচ্ছে যেখানের মধ্যে কোন রকমের এজাম্পশন ছাড়া, ইনিশিয়াল ভ্যালু ছাড়া আমরা সরাসরি, হ্যাঁ, যে এটার ক্যালকুলেশন করে ওটার মান আমরা বের করতে পারি, হ্যাঁ, সেটাকে বলি আমরা ডিরেক্ট সলিউশন। যেমন আমরা অলরেডি কয়েকটা মেথড সম্পর্কে আমরা পরিচিত আছি ইন দ্য মিন টাইম, যেমন ধরো আমরা ম্যাট্রিক্স ইনভার্সন মেথড, হ্যাঁ, বা ম্যাট্রিক্স মেথড, আমরা সলিউশন বের করে সরাসরি আমরা সলিউশনটা পেতে পারি। আর একটা হচ্ছে আমাদের, যেমন ধরো গজ ইলিমিনেশন মেথড, গজ জর্ডান, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কিছু আছে ট্রায়াঙ্গুলাইজেশন মেথড বা ফ্যাক্টরাইজেশনের মেথড বলা হয়, একটা নাম হচ্ছে সোলেস্কি মেথড, আর একটা হচ্ছে ক্রাউটস মেথড। দ্যাটস আর অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সটা কনভার্ট করব সেই ম্যাট্রিক্সটা আইদার এটা আপার ট্রায়াঙ্গুলার হবে অথবা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার হবে, হ্যাঁ, দেন আমরা ওখান থেকে সলিউশন বের করি। তাহলে এটার ডিরেক্ট মেথড হচ্ছে যে আমাদের কোনো রকম অ্যাসাম্পশন, আমরা কোনো ইনিশিয়াল কোনো ভ্যালু আমরা কনসিডার করব না, আমরা ওখান থেকে ওটার সলিউশনটা পাবো। আর ইটারেটিভ বা ইনডাইরেক্ট মেথড যেটা, ইনডাইরেক্ট মেথডটা হচ্ছে আমরা ওখানে কিছু একটু হোল্ড করো সবাই।
সরি, আমাদের ইলেকশনে ক্যাম্পেইন আসছিল কালকে, শিক্ষক সমিতির নির্বাচন, সরি তোমাদেরকে একটু বসে রাখলাম। আচ্ছা, তাইলে ডিরেক্ট মেথড আর ইটারেটিভ মেথডের মধ্যে পার্থক্যটা কি? তোমরা তো নিউমেরিক্যাল অলরেডি পড়েছো, কেউ কি বলতে পারবা? হ্যাঁ, বলো, বলো, কি বলে মিঠু, বলো। ডিরেক্ট মেথড আর ইটারেটিভ মেথডের মধ্যে পার্থক্যটা কি? বেসিক ডিফারেন্স। ইটারেটিভ মেথডে স্যার মানে আমরা মনে হয় এক্সাক্ট সলিউশন যেটা ওটা পাইতে হলে অনেকগুলো স্টেপ যাইতে হয় এবং হচ্ছে একটা ভ্যালু হচ্ছে মানে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু পাই আর কি। আর ডিরেক্ট মেথডে হচ্ছে স্যার ডিরেক্ট সবগুলোই সলিউশনটা আমরা, পাই। যেটা নিউমেরিক্যাল, আমরা সবগুলোই আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো। ইটারেটিভে হচ্ছে যে আমার একটা মানে ইনিশিয়াল একটা ভ্যালু থাকবে, যে আমার সামহাউ আমরা মানে ইটারেশনটা যখন আমরা করব, যে আমাদের প্রিভিয়াস ভ্যালুকে আমরা কনসিডার করে দেন আমরা পরে নেক্সট স্টেপ গুলো আমরা যাব। অর্থাৎ কারেন্ট ভ্যালু যেটা আমরা বলি, যে কারেন্ট ভ্যালু আমার আছে, এখন আমি নেক্সট ভ্যালুতে আমি যাব। অর্থাৎ আমার যদি T0 যদি দেওয়া থাকে ইনিশিয়াল ভ্যালু, দেন আমি এখান থেকে T1 পাবো, T1 পেলে T2 পাবো, এইভাবে যেতে যেতে আমার ইটারেশনটা আমার চলবে। তাহলে ইটারেশনটা হচ্ছে ইজ এ নাম্বার অফ স্টেপস। এখন আমার কথা হচ্ছে যে আমাদের ইটারেটিভ মেথডে আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু লাগবে, কিন্তু আমাদের ডিরেক্ট মেথডে এই ধরনের আমাদের কোন রকমের ইনিশিয়াল ভ্যালু লাগবে না, এবং এটা জাস্ট এক্স্যাক্টলি ম্যাচিং উইথ দা এক্সাক্ট ভ্যালু। আমাদের যেহেতু এটার মধ্যে তো কোন রকমের আহ, আহ, কি বলে তোমার রাউন্ডিং বা রাউন্ড অফ এরর বা অন্য ধরনের কোনো এরর যেহেতু ইউজ করা হয় না, সো এইটাতে মোটামুটি এক্সাক্ট সলিউশনটা খুব ভেরি ক্লোজ হয়। আর ইটারেটিভ মেথডও অনেক সময় ভালো রেজাল্ট দেয়, ফর এক্সাম্পল গস সাইকেল ইটারেশন মেথড খুব ভালো রেজাল্ট দেয়। হ্যাঁ, এটার অ্যাকুরেসি হাই, কিন্তু এখানে আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে। সো এইভাবে আমরা এই জিনিসগুলো আমরা করতে পারি। হ্যাঁ, সো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের জন্য আমরা এইভাবে আহ, 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 আমরা আগাতে পারি। তাহলে আমরা এই স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করব। এর মধ্যে তোমরা তো ওই দিন আমি শুনলাম যে তোমরা অলরেডি গজ ইলিমিনেশন মেথড তোমরা অলরেডি পড়ে ফেলেছো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো আমাদের এখানেও এই যে আমরা এখানে কিছু বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। একটা হচ্ছে ডিরেক্ট মেথড, solution of finite number of operation by transforming the system, the equivalent system that easier to solve. হ্যাঁ, এটা ডায়াগোনাল হতে পারে, আবার অথবা লোয়ার ট্রায়াঙ্গুলার ফর্মে হতে পারে, এবং নাম্বার অফ অপারেশন ইজ এ ফাংশন সিস্টেম সাইজ ইজ n। মানে আমাদের এখানে মোটামুটি আমরা কয়েকটা স্টেপে আমরা সলিউশনটা পেতে পারি। আর ইটারেশনে আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে, যেটার উপর বেসিস করে আমাদের নেক্সট স্টেপ গুলো আমরা বের করতে পারবো। হ্যাঁ, এবং টোটাল নাম্বার অফ অপারেশন আনসার্টেন, কারণ কখন যে এটা স্টেপটা আমাদের কমপ্লিট হবে। হ্যাঁ, আবার 10 মিনিটস, আচ্ছা যাই হোক। এন্ড অনেক সময় কনভার্জেন্স পাওয়া কঠিন হয়ে যায়। আচ্ছা, সো গস এলিমিনেশন মেথড আমরা এখান থেকে একটু করব, যে এখানে আমাদের দুটো জিনিস আমরা সাধারণত বলি পাইভোটাল, পাইভোটাল এলিমেন্ট, অথবা আমরা বলি পাইভোটিং। পাইভোটিং এর ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে কমপ্লিট পাইভোটিং আর একটা হচ্ছে পার্শিয়াল পাইভোটিং। সো পাইভোটিং জিনিসটা কি, তোমাদের কারো আইডিয়া আছে? কারো আইডিয়া আছে পাইভোটিং জিনিসটায়? স্যার মেইন ডায়াগোনালের নিচে রিলেভেন্ট পুরো জিরো হবে। এলিমেন্টের উপরে লিডিং এলিমেন্টটাই আর কি কোন একটা কলামের যে হ্যাঁ, এলিমেন্টের এটা হচ্ছে বেসিক আইডিয়া, যে আমাদের সাধারণত যে যেমন ধরো আমাদের এইটা থেকে আমাদের এটা এই যে আমাদের এলিমেন্টারি রো অপারেশন যেটা, এটা এখান থেকে আমরা এইভাবে আসছি। হ্যাঁ, এখান থেকে আসার পরে দেখা যাচ্ছে যে আমাদের রো অপারেশন করার পরে এখন ধরো এটা যে সামহাও যে আমার যে কোনো একটা ডায়াগোনাল এলিমেন্ট যদি আমার জিরো হয়ে যায়, এটা কিন্তু আমাদের এই গজ এলিমিনেশনের জন্য এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা লিমিট, যে আমার কোন ডায়াগোনাল প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট যদি জিরো হয় তখন কিন্তু আমাদের এটা ফেলিউরিটি চলে আসে। হ্যাঁ, গজ এলিমিনেশন মেথডের। তাহলে এই যে আমাদের লিডিং ভেরিয়েবল যেটা আছে, এটা যদি জিরো হয় তখন সেটাকে আমরা বলি পাইভোটিং। তাহলে এখন যদি আমার কোনো একটা লিডিং ভেরিয়েবল এর যদি জিরো হয়ে যায়,
সেই ক্ষেত্রে আমরা কি করব? যেমন ধরো আমার এখানে যদি সামহাউ যে A110 হয়ে গেল, যেমন সেই ক্ষেত্রে আমরা করি কি যে ইনস্ট্যান্টলি আমরা দুটো, যেহেতু এটা রো অপারেশন, যে অন্য আরেকটা রো এর সাথে আমরা ইন্টারচেঞ্জ করে নিই, যে অন্য আরেকটা হয়তো এটার মধ্যে নন জিরো আছে, এটা হয়তো A11 হয়তো জিরো আছে, তখন আমরা করি কি এই দুটোর মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করে নিই, যে আমাদের ফার্স্ট রো চেঞ্জ টু দা ফোর্থ রো আর ফোর্থ রো চেঞ্জ টু দা ফার্স্ট রো। তখন হয় কি যে এই মানটা আমার জিরো ছিল এটা হয়তো ফোর্থ পজিশনে চলে আসলে তখন আর এই সমস্যাটা হবে না। দ্যাটস কল্ড দা পার্শিয়াল পাইভটিং, যে আমি জাস্ট রোটাকে আমি ট্রান্সফার করে নিলাম। তাইলে এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া, যে আমরা যদি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে যদি আমরা কনভার্ট করতে পারি, হ্যাঁ, তখন আমাদের ব্যাক সাবস্টিটিউশন আমরা বলি, যে নিচের থেকে টপ টু বটমে যখন আমরা যাই, হ্যাঁ, তখন আমরা এখান থেকে এই জিনিসগুলো আমরা পেতে পারি, রাইট? সো ইন দিস কেস আমরা এই গজ এলিমিনেশন মেথডের সলিউশন আমরা বের করতে পারি। সো এখন হচ্ছে এই মেথডটা যেহেতু তোমরা আগে করেছো, সুতরাং এটার জন্য তোমাদের ইজি হবে। সো এই যে আমাদের পাইভটাল এলিমেন্ট, এইটা জিরো হতে পারবে না। তাহলে এইটাকে ঠিক রেখে বাকি কলামের বাকি সবগুলো এলিমেন্ট আমরা কি করব? জিরো করব বাই ইউজিং সাম রো অপারেশন। ঠিক আছে, যে আমরা এখান থেকে সরি এই যে যেমন এই কলামে বাকিগুলো রো অপারেশন করে আমরা এটা করতেই পারি। হ্যাঁ, দেন আমাদের এইভাবে আমাদের সেকেন্ড এলিমেন্ট, এই যে সেকেন্ড পাইভটাল এলিমেন্ট, এটাও জিরো হতে পারবে না। এইভাবে যেতে যেতে আমাদের টোটাল এই জিনিসটার ক্ষেত্রে আমরা এটাকে কিসে কনভার্ট করব? একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে। এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয়, হ্যাঁ, তখন আমাদের ব্যাক সাবস্টিটিউশন দিয়ে আমাদের সলিউশনটা পাওয়া যাবে। সো দ্যাটস দা অ্যাকচুয়ালি দা সলিউশন x অফ n, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের x অফ n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের মোর জেনারেল ফর্ম। হ্যাঁ, এইভাবে আমরা এই জিনিসগুলো দিয়ে আমাদের টোটাল কি বলে এটাকে গজ এলিমিনেশন মেথডের সলিউশন আমরা বের করতে পারি। তাইলে এখন এই যে পাইভটিং জিনিসটা হচ্ছে যে যদি আমাদের কোনো একটা ডায়াগোনাল এলিমেন্ট যদি জিরো হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এটাকে ওভারকাম করে নেব। এবং সেই ক্ষেত্রে আমাদের দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমাদের এই যে ডায়াগোনাল এলিমেন্ট যাতে জিরো না হয়। তাহলে যদি এটা যদি সামহাও যদি আমার জিরো হয়ে যায়, তখন আমরা এটাকে রো অথবা কলাম চেঞ্জ করে আমরা এটাকে ওভারকাম করতে পারবো। দ্যাটস কল্ড দা পার্শিয়াল পাইভটিং। আরেকটা হচ্ছে কমপ্লিট পাইভটিং, সেই ক্ষেত্রে আমাদের রো এবং কলাম দুটোকেই আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবং সেটা কিভাবে চেঞ্জ করতে হবে এখানে একটু আইডিয়া দেওয়া আছে, যে আমরা সাধারণত লার্জেস্ট ভ্যালুটা যেটা আছে সেটা সাধারণত আমরা উপরে নিয়ে নেই, আর উপরের যে ভ্যালুটা যেটা পাইভটিং হবে বা ইয়ে হবে, আহ, সেটাকে আমরা ইনিশিয়ালি আমরা চেঞ্জ করে নিই। এটা রো হতে পারে বা কলাম বেজ হতে পারে। হ্যাঁ, ইন্টারচেঞ্জ দ্য রোজ, ইন্টারচেঞ্জ দ্য কলাম। হ্যাঁ, দেন এইভাবে আমরা টোটাল জিনিসটা, এটা থিওরিটিক্যালি এই যে দেখো এই যে কমপ্লিট পাইভটিং, এটা আমাদের সাধারণত যে কোনো এলিমেন্ট যেটা আমাদের জিরো হওয়ার সম্ভাবনা আছে বা জিরো হতে পারে, তাহলে এটা আমাদের আইদার রো ওয়াইজ হতে পারে অথবা আমাদের কলাম ওয়াইজ হতে পারে। হ্যাঁ, সো ইন দ্যাট কেস এইভাবে আমরা পাইভটিংটা আমরা কভার করতে পারি। সো আমাদের এইখানের মধ্যে আমরা যেটা করব, যে যদি আমার কোনো একটা প্রবলেমের মধ্যে যদি পাইভটিং যদি থাকে, এই যে যেমন ধরো আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে দেখো আমাদের এটা দেখাই যাচ্ছে যে আমার ফার্স্ট এলিমেন্ট যেটা A11 যেটা, সেটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে এখানে বেশ সুন্দরভাবে দেওয়া আছে যে আমার এখানে এই কলামের মধ্যে হাইয়েস্ট ম্যাগনিটিউড যেটা সবচেয়ে বড় যে মানটা, এটার সাথে আমি এটাকে ইন্টারচেঞ্জ করে নিয়েছি, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড রো আমরা ইন্টারচেঞ্জ করে দেন এখান থেকে আমাদের এই প্রবলেমটাকে আমরা সলিউশন বের করে, এগুলো তোমরা পারবে। বাট আমাদের এখানে টার্গেটটা হচ্ছে যে যদি আমার এখানে পার্শিয়াল পাইভটিং বা কমপ্লিট পাইভটিং ইউজ করেও আমরা সলিউশনটা বের করতে পারি। আমাদের যে বইটা আমরা ফলো করি শঙ্করেরা, ওখানে কয়েকটা এক্সাম্পল আছে, তোমরা এগুলো একটু দেখে নিতে পারবা। হ্যাঁ, দেন আমাদের
এই টোটাল সলিউশনটা আমাদের চলে আসবে। আর একটা হচ্ছে পার্শিয়াল পাইভটিং, এটা একটু তোমাদের স্ন্যাপ তুলে নাও, এই দুটো প্রবলেম নিজের একটু ট্রাই করবা। এটা একটা শঙ্কর রাওয়ের বই থেকে, আর একটা চেইন ইঞ্জিন একটা বই আছে, ওটা আমাদের সেমিনারে আছে বা লাইব্রেরিতে আছে, ওটা দেখে নিতে হবে। এই দুটো প্রবলেম একটু তুলে নাও। হয়েছে? জি স্যার। জি স্যার। তারপরে এটাও একটু তুলে নাও। এই সাধারণত এই দুই তিনটা প্রবলেম আমরা ম্যাক্সিমাম গুলোর ক্ষেত্রে দেখা যায় যে এই যে এখানে একটা পাইভটিং আছে 0, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওটা আমরা কিভাবে চেঞ্জ করে ওটার সলিউশনটা আমরা করতে পারি। এখানে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে আমার 3টা 4টা মান আছে, তাহলে কোন মানটার সাথে আমার ইন্টারচেঞ্জ হবে? সহজ কথা হচ্ছে ওই কলামের মধ্যে ম্যাক্সিমাম মানটার সাথে ইন্টারচেঞ্জ করলে আমাদের সলিউশনটা ভালো হয়। হয়েছে? এই তিনটা প্রবলেম একটু ভালো করে নিজেরা সলভ করবা। এই যে সলিউশন চলে আসছে। এখানে আরেকটা প্রবলেম আছে, হ্যাঁ, এটা সাধারণত আমাদের এই প্রবলেমটা সাধারণত দেওয়া থাকবে হচ্ছে ধরো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আকারে, যে x2 plus x3 equal to 2, then 2x1 minus 2x2 minus x3 equal to 0, অথবা আমাদের x1 plus x2 minus x3 equal to 1, এইভাবে প্রবলেমটা দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি, এটার বেশ সুন্দর একটা নমুনা দেওয়া আছে। এখানেও ঠিক একই অবস্থা। এই যে আমার একটা এলিমেন্ট যদি 0 হয়, হ্যাঁ, একটা এলিমেন্ট মানে হচ্ছে আমাদের পাইভটাল এলিমেন্ট, লিডিং ভেরিয়েবল, দেন আমরা এখান থেকে সলিউশনটা বের করতে পারি। ঠিক আছে? সো এই রকমের প্রবলেম গুলো যেগুলো আছে সেটা এটাও একটু নাও। এটা হচ্ছে আরেকটা বই, বার্ডেন এন্ড ফ্রেজেন। এগুলার সলিউশন খুব একটা নাই, আমরা নিজেরা সলিউশন গুলো বের করব। সো এই পর্যন্ত যে প্রবলেমটা মনে হয় চলে যাবে রে। এই আমাদের আমি আজকে ওই একটা ক্লাস ছিল, ওই ক্লাস নিতে গিয়ে পরে আর তোমাদের জন্য স্লট আমি পাচ্ছি না, দেখাচ্ছে না। সো আমাদের মোটামুটি আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস তো আমাদের ফিজিক্যালি হবে আশা করি। এই এই শুধুমাত্র আমরা কি বলে এটাকে, গজ এলিমিনেশন মেথড ইউজিং পার্শিয়াল পাইভটিং আমরা কিছু প্রবলেম সলিউশন করব। এইটুকুর মধ্যে আজকে আমরা রাখতে চাই, আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো হবে। ঠিক আছে? হ্যাঁ, আর পার্সেন্টেজ আমরা এখান থেকে নিয়ে বলো। স্লাইড গুলা কি পাবো আমরা? স্লাইড গুলা লাগলে অবশ্যই পাবা, সমস্যা নেই, সমস্যা নেই। আমরা যখন ক্লাসে করাবো জিনিসগুলো আরো দরকার হয় আমরা আবার আলোচনা। ঠিক আছে? ওকে, তাইলে ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।